জবলপুরের তহসিলের বাইরে বিকেলের আবছায়া নেমে আসছিল। জানুয়ারির বাতাসে হালকা আর্দ্রতা ছিল, আর অফিস বন্ধ হওয়ার ঠিক আগে মানুষের চলার গতি বেড়ে যায়, যেন কোনো শেষ টিকিট হাতছাড়া হতে চলেছে। গেটের কাছে চাওয়ালা কড়াই নামালো, রিকশার লাইন লাগল, আর সিঁড়িতে বসে থাকা মানুষজন ফাইল গুছিয়ে নিতে শুরু করল। সেই ভিড়ের মাঝে তহসিলের সবচেয়ে নিচের সিঁড়িতে এক বৃদ্ধ মানুষ বসেছিলেন, একদম চুপচাপ, একদম স্থির, যেন তাকে কেউ ভেতর থেকে খালি করে দিয়েছে। তার কুর্তা ধুলোই মাখা ছিল, হাতের আঙুলগুলো বারবার কেঁপে উঠে নিজের হাতের তালুতেই আটকে যাচ্ছিল, আর চোখ দুটো এমনভাবে নত ছিল যেন ওপরে তাকানোর মতো সাহস আর তার অবশিষ্ট নেই। কেউ আস্তে করে বলল, কার লোক? অন্যজন জবাব দিল, কোনো অফিসারের লোক মনে হচ্ছে, দেখো চলন বলন দেখে গ্রামের মনে হচ্ছে, কিন্তু পোশাক ঠিক আছে। তৃতীয়জন বলল, আজকাল বৃদ্ধদের এই হালই হয়, বাড়ির লোকও ছেড়ে দেয়। কেউ এগিয়ে এলো না, মানুষ দূর থেকে দেখে নেয়, কারণ কাছে যাওয়ার অর্থ হল দায়িত্ব নেওয়া, আর দায়িত্বকে সবাই ভয় পায়। বৃদ্ধের কাছে একটি পুরনো ফাইল ছিল, যেটিকে তিনি বারবার এমনভাবে চেতে ধরছিলেন যেন তাতে কাগজ নয়, তার সম্মান বন্দী হয়ে আছে। তার শ্বাস দ্রুত ছিল না, কেবল ভারী ছিল, যেন প্রতি শ্বাসে তিনি কিছু গিলে ফেলছেন, আর সেই বস্তুটি চোখের জল নয়, অপমান ছিল। ইতিমধ্যে উপরের দিকে শোরগোল হল। একজন পিয়ন দৌড়ে বেরিয়ে এলো। সাহেব, নিচে নামছেন, রাস্তা দিন। মানুষজন তৎক্ষণাৎ সিঁড়ির দুপাশে জায়গা করে দিল, যেন বাতাসে হঠাৎ আভিজাত্য নেমে এলো। কিছু মুহূর্ত পরেই সাদা শার্ট, নীল জ্যাকেট আর ফাইলের তীব্র গন্ধের মাঝে একজন মানুষ নিচে নেমে এলেন। নীরজ শর্মা, এসডিও। তার চলায় রোজকার আত্মবিশ্বাস ছিল, কিন্তু তার চোখ দুটো আজ ক্লান্ত ছিল, হয়তো কোনো মিটিংয়ের চাপ অথবা কোনো রিপোর্টের তাড়া। তিনি নিচে নামলেন, গেটের দিকে এগোলেন, এবং সেই মুহূর্তেই তার নজর ওই বৃদ্ধের উপর পড়ল। তিনি এক কদমে থমকে গেলেন, যেন কেউ তার বুকের ভেতরে হাত দিয়ে কোনো পুরনো ঘণ্টা বাজিয়ে দিল। তার ঠোঁট হালকা ফাঁক হল, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। তারপর তিনি 2 কদম পিছিয়ে এসে বৃদ্ধের সামনে হাঁটু গেড়ে বসলেন। ভিড়ের শোরগোল একদম কমে গেল। নীরজ বৃদ্ধের কাঁধ স্পর্শ করলেন, খুব সাবধানে, যেন সেটি কাঁধ নয়, কোনো ভেঙে যাওয়া কাঁচ। বাবা! নীরজের গলা প্রথমবার কেঁপে উঠল। বৃদ্ধ মাথা তুললেন না, শুধু ফাইলের ওপর আঙুলের মুঠি আরও শক্ত হল। নীরজ আবারও বলল, আপনি এখানে। সে ঝুঁকল, বৃদ্ধের মুখ দেখার চেষ্টা করল, কিন্তু বৃদ্ধ মুখ এমনভাবে ঘুরিয়ে নিলেন যেন চিনে ফেলার কারণেও তিনি লজ্জিত হচ্ছেন। তারপর বৃদ্ধের ঠোঁট নড়ল, আর এত ক্ষীণ আওয়াজ বেরোল যে নীরজকে কান কাছে নিতে হল। বাড়ি চলিস না বাবা, আজ, আজ না। নীরজের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কেন? সে চট করে জিজ্ঞেস করল। আপনার শরীর খারাপ? কেউ কিছু বলেছে কি? কে বলেছে? তার গলায় অফিসারের কঠোরতা ফিরতে শুরু করল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ভিড়ের দিকে তাকাতে লাগল, যেন কাউকে ধরে প্রশ্ন করবে। কিন্তু বৃদ্ধ তার হাত ধরে ফেললেন, সেই দুর্বল হাত দিয়ে, যাতে তবু এতটাই জোর ছিল যে ছেলে সেখানেই থমকে গেল। কেউ না, বৃদ্ধ বললেন, শুধু আমি ক্লান্ত হয়ে গেছি। নীরজ বৃদ্ধের মুখটা ভালো করে দেখল। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর রেখা ছিল, ঠোঁট ফাটা ছিল, গাল তোবড়ানো, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সেই মুখে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু অপমানের ছাপ ছিল। চোট শরীরে দেখা যায়, অপমান আত্মায়। নীরজ বাবার হাতে তালু ধরে দেখল, আঙুলের মাঝে হালকা লালচে ভাব ছিল, যেন কেউ ঝটক দিয়ে সরিয়ে দিয়েছে। নীরজের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, সত্যি করে বলুন, কে সে? বৃদ্ধ কিছু সময় চুপ করে থাকলেন। তার ভেতরে কোনো লড়াই চলছিল, হয়তো সত্যি বলা আর ছেলের সংসার বাঁচানোর মধ্যে। তারপর তিনি খুব ধীরে বললেন, নীরাজ, তুই অফিসার, আমি তোর বাড়ির বোঝা হতে চাই না। তার শব্দগুলো সরাসরি ছিল না, কিন্তু তার সারমর্ম তীব্র ছিল, যেন কেউ নিজের সম্মান বাঁচাতে বাঁচাতে মরে যাচ্ছে। নীরজ চট করে বলল, আপনি বোঝা নন। কিন্তু বলতে গিয়ে তার নিজের ওপর ভরসা হল না, কারণ তার মনে একটি ছবি বিদ্যুতের মতো চমকে উঠল। ঘরের ড্রয়িং রুম, কবিতার শীতল মুখ, আর তার সেই শব্দগুলো, বাবুজি বোঝেন না, বাড়িতে শান্তি চাই। নীরজ কখনো ওই শব্দগুলোকে অপরাধ মনে করেনি, সেগুলোকে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট ভেবেছিল। আজ সেই শব্দগুলোই কাঁটা হয়ে তার ভেতরে মিথতে লাগল। বৃদ্ধ ধীরে ধীরে ফাইলটি তুললেন আর নীরজের দিকে বাড়িয়ে দিলেন। এগুলো শুধু কাগজ, ঠিক হয়ে গেলে আমি নিজের গ্রামে ফিরে যাব। যেন তার ফিরে যাওয়া বাড়ি নয়, নির্বাসন ছিল। নীরজ ফাইলটি নিল, কিন্তু খুলল না।
তার চোখ বাবার মুখের ওপর স্থির হয়ে রইল। সে বুঝতে পারছিল যে ব্যাপারটা শুধু কাগজের নয়, কাগজ তো বাহানা মাত্র, আসল কথা অন্য কিছু, এমন কিছু যা বাবা ভেতরে চেপে রেখেছেন, এতটাই গভীরে যে এখন বলতে গিয়েও বলতে পারছেন না। তহসিলের গেটে দাঁড়িয়ে থাকা ভিড়ের কাছে এই দৃশ্যটি অদ্ভুত লাগছিল। কেউ ভাবল এসডিওর বাবা বলেই এত গুরুত্ব দিচ্ছে, কেউ ভাবল ভাগ্য দেখো, নইলে বৃদ্ধদের কথা কে শোনে। কিন্তু নীরজের ভেতরে যা ভাঙছিল তা কেউ দেখতে পাচ্ছিল না। সে ভাবছিল যদি তার বাবাকে এই অবস্থায় এখানে বসতে হয়, তবে তার অর্থ হল ঘরের ভেতর এমন কিছু ঘটেছে যা বাবা কাউকে বলেননি। আর বাবার বাড়ি চলিস না বলাটা শুধু একটা বাক্য ছিল না, ওটা একটা দেয়াল ছিল যা বাবা নিজের ছেলের সামনেই দাঁড় করিয়ে দিয়েছিলেন। নীরজ বাবার 2 হাত নিজের হাতের মুঠোয় নিল। চলুন, সে বলল, আগে জল খাই। বৃদ্ধ হালকা করে মাথা নাড়লেন, যেন জলের চেয়েও সাহারার বেশি প্রয়োজন ছিল। নীরজ পিয়নকে ডাক দিল, জল আর গাড়ি বের করো। তারপর সে বাবাকে তোলার জন্য নিজের কাঁধ এগিয়ে দিল। বৃদ্ধ কিছু মুহূর্ত ইতস্তত করলেন। সেই ইতস্তত বোধের মাঝে একজন বাবার লজ্জা ছিল যে ছেলের সাহারায় উঠতেও ভয় পায়। অবশেষে তিনি ধীরে ধীরে উঠলেন এবং নীরজের কাঁধে হাত রাখলেন। সেই একটি স্পর্শে 60 বছরের সম্পর্ক কেঁপে উঠল। গাড়ির দিকে যেতে যেতে বৃদ্ধ আবারও একই কথা বললেন, বাড়ি চলিস না বাবা, আজ না। নীরজ এবার জবাব দিল না, সে কেবল সামনে তাকালো, কিন্তু তার চোখে প্রথমবার একটা ভয় ছিল। ভয় তহসিলের ছিল না, ভয় সিস্টেমেরও ছিল না, ভয় ছিল নিজের বাড়ির দরজার, যে ভেতরে কোনো সত্যি দাঁড়িয়ে থাকবে, আর সেই সত্যিটা তার অফিসার হওয়া নয়, বরং ছেলে হওয়ার কাছে কৈফিয়ত চাইবে। জবলপুরের সন্ধ্যা আরও গভীর হচ্ছিল, তহসিলের সিঁড়িগুলো পেছনে পড়ে রইল। কিন্তু নীরজের মনে হচ্ছিল আজকের রাতটা শুধু দীর্ঘ হবে না, বরং চূড়ান্ত হবে। কারণ সে প্রথমবার তার বাবাকে ভেঙে পড়তে দেখেছে, আর এখন সেই ভাঙন তাকে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। ভৈরবপুরের সেই বাড়িটি বাইরে থেকে তেমনই দেখাত যেমন প্রতিটি সম্মানিত পরিবারের বাড়ি দেখায়। পরিষ্কার উঠোন, তুলসীতলা, দেয়ালে টাঙানো ভগবানের ছবি। কিন্তু বাড়ির আসল রূপ প্রায় দেয়ালে নয়, বরং ঘরের ভেতরে পালিত হয়। আর সেই বাড়ির ভেতরে গোবিন্দলাল শর্মা গত কয়েক মাস ধরে এক অদ্ভুত নিস্তব্ধতার মাঝে বেঁচেছিলেন। এমন এক নিস্তব্ধতা যা আওয়াজ করে না, কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভেঙে দেয়। সকালে সবার আগে তিনি উঠতেন, পুরনো অভ্যাস, চাষবাসের দিনগুলো থেকে চলে আসা। তিনি চুপচাপ উঠোন ঝাড় দিতেন, তুলসীতে জল দিতেন, আর তারপর রান্নাঘরের কাছে এসে থমকে যেতেন। সেখান থেকে ভেতরে উঁকি দিতেন, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পেতেন না। রান্নাঘর এখন আর তার জায়গা ছিল না। কবিতা এটি সরাসরি কখনো বলেনি, কিন্তু তার ব্যবহার পরিষ্কার করে দিয়েছিল যে এই বাড়ি এখন তার, আর গোবিন্দলাল কেবল একটি অতিরিক্ত বোঝা। কবিতা সকালে চা বানালে একটি কাপ কম থাকত। কখনো বলে দিত, ডায়াবেটিস আছে না বাবুজি, আপনি খাবেন না। কখনো না বলেই কাপ ট্রেতে রাখত না। গোবিন্দলাল কিছু বলতেন না। তিনি জানতেন বললে কথা শুধরায় না, বরং তিক্ততা বাড়ে। তিনি জল খেয়ে নিতেন আর নিজের ঘরে গিয়ে বসে থাকতেন। তার ঘরটি ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল। প্রথমে চেয়ার সরল, তারপর ছোট টুল, তারপর পুরনো খবরের কাগজের বান্ডিল, যেন বাড়ি নিজেই তাকে জানাচ্ছিল যে এখন আর তার প্রয়োজন কমে যাচ্ছে। নীরজ সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেত। অফিস, মিটিং, ফাইল, তার জগৎ বাইরে ছিল। বাড়িতে সে কেবল একটি মুখ ছিল, যে রাতে ক্লান্ত হয়ে ফিরত আর খাবার খেয়ে চুপচাপ ঘুমিয়ে যেত। তার কখনো আন্দাজ হয়নি যে তার অনুপস্থিতিতে বাড়ির ভেতর কি কি বলা হচ্ছে। কবিতার কথাগুলো তার কাছে সাধারণ মনে হতো। বাবুজি বোঝেন না, বাড়িতে শৃঙ্খলা থাকা উচিত, এখন আমাদেরও জীবন আছে। নীরজ এগুলোকে কখনো অত্যাচার মনে করেনি। সে ভেবেছিল বিয়ের পর একটু আধ মানিয়ে নেওয়া তো চলতেই থাকে। কিন্তু গোবিন্দলালের জন্য এটি মানিয়ে নেওয়া ছিল না, এটি ছিল দিনের পর দিন অপমানিত হওয়া, যা ধীরে ধীরে তার মেরুদণ্ডকে নুইয়ে দিচ্ছিল। দুপুরের খাবারের সময়টি সবচেয়ে কঠিন হতো। কবিতা প্রায়ই বলে দিত, আমি বাইরে খেয়ে নেব, বাবুজি আপনি দেখে নিন। তিনি দেখে নিতেন,
খালি কৌটো, ঠান্ডা রুটি, কখনো কখনো শুধু নুন। তিনি নিজের অংশের খাবার খুব ধীরে ধীরে খেতেন, যেন সময় বাড়িয়ে নিচ্ছেন। তার খিদের চেয়েও সেই অনুভূতিতে বেশি ভয় লাগত যে কেউ জেনে শুনে তাকে উপেক্ষা করছে। একদিন তিনি সাহস করে বলেছিলেন, বৌমা, আজ একটু ডাল করে দাও। কবিতা তার দিকে না তাকিয়েই জবাব দিয়েছিল, আপনি জানেন না আমি চাকরির জন্য পড়ছি, এত সময় থাকে না। ওই বাক্যে রাগ ছিল না, কিন্তু সহানুভূতিও ছিল না। গোবিন্দলাল সেখানেই চুপ হয়ে গেলেন। তার মনে হল সত্যিই হয়তো তিনি কারোর সময়ের যোগ্য নন। বিকেলগুলো আরও ভারী হতো। নীরজ আসার আগে কবিতা বাড়িটিকে এক ধরনের দূরত্বে ঢেকে নিত। সে টিভির আওয়াজ বাড়িয়ে দিত, মোবাইলে মগ্ন থাকত। গোবিন্দলাল সেখানেই সোফার এক কোণে বসতেন, যেন নিজের বাড়িতেই তিনি একজন অতিথি। কখনো নীরজ তাকে জিজ্ঞেস করে নিত, সব ঠিক আছে তো বাবা? আর তিনি তৎক্ষণাৎ বলে দিতেন, হ্যাঁ, সব ঠিক আছে, কারণ তিনি চাইতেন না তার ছেলের জীবনে কোনো ফাটল ধরুক। তার মনে হতো ছেলে অফিসার, সমাজে তার সম্মান আছে। যদি বাবার কারণে বাড়িতে ঝগড়া হয়, তবে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। কবিতার কাছে এই নীরবতা খারাপ লাগত না, বরং তার মনে হতো নীরবতাই সমাধান। সে মনে মনে ভাবত, বৃদ্ধ মানুষ, বুঝবেন না, যদি কড়া শাসন না রাখি তবে বাড়ি আমার হাতের বাইরে চলে যাবে। সে বুঝতে পারছিল না যে তার এই কঠোরতা গোবিন্দলালের ভেতরে ধীরে ধীরে এক অপরাধবোধ জন্ম দিচ্ছে, যে তিনি এই বাড়িতে থাকার যোগ্য নন। এক রাতে গোবিন্দলাল তার পুরনো সিন্দুকটি খুললেন। তাতে কিছু জামা কাপড়, কিছু কাগজ আর নীরজের ছোটবেলার একটি ছবি ছিল। সেই ছবি দেখে তার চোখ ভিজে এলো। তিনি মনে মনে বললেন, আমি ওকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর আজ ওর বাড়িতেই নিজেকে বোঝা মনে করছি। সেই রাতে তিনি প্রথমবার ঠিক করলেন যে তিনি আর বেশি দিন এখানে থাকবেন না। কিন্তু যাওয়ার জন্য তো একটা বাহানা দরকার, এমন বাহানা যাতে ছেলের আঘাত না লাগে। বাহানা মিলল জমির কাগজপত্রের মধ্যে। পাটোয়ারি বলেছিল যে নামে ভুল আছে। গোবিন্দলাল সেই কথাটি লুফে নিলেন। তিনি কবিতাকে বললেন, আমি তহসিল গিয়ে কাগজ ঠিক করিয়ে আনব। কবিতা না থেমে সরাসরি বলল, যান, এমনিতেও বাড়িতে জায়গা কম পড়ছে। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তার ভেতর থেকে কোনো উষ্ণতা বেরোল না। গোবিন্দলাল বুঝলেন এটাই সঠিক সময়। সকালে তিনি তাড়াতাড়ি উঠলেন, নিজের ঘরের দিকে শেষবারের মতো তাকালেন। সেই ঘরটি এখন সত্যিই খালি লাগছিল, যেন তিনি আগেই বেরিয়ে গেছেন। তিনি নিজের জামাকাপড় ভাঁজ করলেন, সিন্দুকটি বন্ধ করলেন আর ফাইল হাতে নিলেন। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন কবিতা চা বানাচ্ছিল। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দ গলায় আটকে গেল। কবিতাও জিজ্ঞেস করল না কখন ফিরবেন। এই না জিজ্ঞেস করাটা যেন জিজ্ঞেস করার চেয়েও বড় হয়ে দাঁড়াল। দরজায় পৌঁছে গোবিন্দলাল থমকালেন। তার মনে হলো হয়তো কোনো ডাক আসবে, বাবুজি দাঁড়ান। কিন্তু বাড়ি ভেতর থেকে একদম শান্ত ছিল। তিনি চুপচাপ বাইরে বেরিয়ে এলেন। সেই মুহূর্তে তার মনে হলো যেন বাড়ি তাকে বাইরে বের করেনি, বরং ত্যাগ করেছে। বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় তার পা দুটো ভারী ছিল। তার কারোর ওপর রাগ ছিল না, কবিতার ওপর নয়, নীরজের ওপরও নয়। তার রাগ ছিল নিজের ওপর। তার মনে হচ্ছিল হয়তো তিনি সত্যিই দুর্বল হয়ে গেছেন, হয়তো তার উপস্থিতিটুকুই সমস্যা। এই চিন্তা নিয়েই তিনি জবলপুর পৌঁছালেন তহসিলের সিঁড়ি পর্যন্ত। আর সেখানেই সন্ধ্যা নামার সাথে সাথে সেই সব কিছু ভেঙে বেরিয়ে এলো যা বাড়ির দেয়ালের ভেতর চাপা ছিল। তহসিলের সিঁড়িতে বসে থাকা সেই বৃদ্ধ মানুষটি শুধু ক্লান্ত ছিলেন না, তিনি ছিলেন নিজের বাড়ি থেকে বিতাড়িত এক বাবা, যিনি এখনও নিজের ছেলের সংসার বাঁচানোর জন্য সত্য লুকিয়ে বসেছিলেন। আর ঠিক সেই সময় সেই শহরেই নীরজ শর্মার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার বাড়ির নিস্তব্ধতা তার বাবাকে এখানে নিয়ে এসেছে। জবলপুরের রাস্তাগুলো রাতের জন্য তৈরি হচ্ছিল। তহসিল থেকে বেরোনো সরকারি গাড়িটি শহরের ভিড়ের মাঝে ধীরে ধীরে এগোচ্ছিল। ভেতরে পেছনের সিটে গোবিন্দলাল শর্মা বসেছিলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে যেন শহর নয়, বরং নিজের ভেতরের কোনো দীর্ঘ পথ দেখছিলেন। সামনে ড্রাইভারের সিটের পাশে নীরজ শর্মা চুপ ছিল। তার হাত স্টিয়ারিংয়ের ওপর ছিল না, সেগুলো তার কোলে রাখা ফাইলের ওপর স্থির ছিল। সেই ফাইলটি যা বাবা না খুলে তাকে ধরিয়ে দিয়েছিলেন। নীরজ বুঝতে পেরেছিল যে ফাইলের ওজন কাগজের নয়, বরং অন্য কিছুর। গাড়িতে কোনো কথা হচ্ছিল না। এই নিস্তব্ধতা অস্বস্তিকর ছিল না। এটি সেই নিস্তব্ধতা যা সম্পর্কের মাঝে তখন আসে যখন দুজনেই জানে যে কিছু বলা প্রয়োজন, কিন্তু শব্দ খুঁজে পায় না। নীরজ ২-৩ বার বলার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই তার মনে হল কথা বললে অফিসারের গলা বেরিয়ে আসবে। আর আজ তাকে অফিসার নয়, বরং ছেলে হতে হবে।
সে বারবার বাবার দিকে তাকাচ্ছিল, তাদের ঝুঁকে থাকা ঘাড়, কাঁপা হাত, আর সে প্রথমবার অনুভব করল যে তার বাবা সত্যিই বৃদ্ধ হয়ে গেছেন। এই অনুভূতিটা হঠাৎ ছিল না, কিন্তু আজ তা অসহনীয় ছিল। বাড়ি পৌঁছানোর আগে নীরজ একটি ছোট চায়ের দোকানের সামনে গাড়ি থামাল। সে বলল, বাবা, একটু চা খেয়ে নিন। গোবিন্দলাল মানা করলেন না। তিনি নামলেন, কিন্তু তার পায়ে জড়তা ছিল, যেন তাকে প্রতিটি জায়গায় নিজেকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি বোঝা নন। চা এলো। নীরজ কাপ তার হাতে দিল। আঙুল কাঁপল, কিন্তু কাপ পড়ল না। এটি একটি ছোট জয় ছিল, আর নীরজের গলা বুঝে এলো। বাবা, নীরজ ধীরে ধীরে বলল, আজ আপনি এমন কেন ছিলেন? এই প্রশ্নটি সরাসরি ছিল না। এটি ছিল একজন ছেলের নিজের বাবার চারপাশে ঘুরে জিজ্ঞেস করা, যাতে কোথাও চোট না লাগে। গোবিন্দলাল চায়ের ধোঁয়ার দিকে তাকালেন, যেন জবাব ওখান থেকেই বেরোবে। ক্লান্তি, তিনি বললেন। এটি মিথ্যে ছিল না, কিন্তু পুরো সত্যিও ছিল না। নীরজ বুঝে গেল, বাবা আজ তাকে ততটুকুই দেবেন যতটুকু সে সইতে পারবে, তার বেশি নয়। বাড়ির কলোনিতে ঢুকতেই নীরজের মন আরও ভারী হয়ে গেল। সেই গেট, সেই দেয়াল, সেই বারান্দা, কিন্তু আজ সবকিছু আলাদা লাগছিল, যেন বাড়ি তাকে চিনতে পারছে না। সে বাবার দিকে দেখল। গোবিন্দলালের চোখ নিচু ছিল। নীরজ প্রথমবার অনুভব করল যে বাবা ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন। এই ভয় তহসিলের ছিল না, এই ভয় ছিল নিজেরই বাড়ির। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে নিস্তব্ধতা ছিল। টিভি বন্ধ ছিল, রান্নাঘর থেকে কোনো শব্দ আসছিল না। নীরজ ডাক দিল, কবিতা। জবাব এলো না। সে আবার ডাকল। এবার হালকা এক আওয়াজ শোনা গেল, যেন কেউ জেনে শুনে দেরি করছে। কবিতা বাইরে এলো। তার মুখে কোনো তাড়াহুড়ো ছিল না। সে নীরজকে দেখল, তারপর গোবিন্দলালকে, আর তার চোখে এক মুহূর্তের জন্য কিছু একটা বদলে গেল। ভয় নয়, বরং অস্বস্তি, যেন কেউ আয়না সামনে ধরে দিয়েছে। আপনি আজ তাড়াতাড়ি, কবিতা বলল। সুরটি সাধারণ ছিল, খুবই সাধারণ। নীরজ সেই সাধারণত্বের মাঝেই এক অদ্ভুত কঠোরতা অনুভব করল। সে বলল, বাবার শরীর ঠিক ছিল না। কবিতা মাথা নাড়ল। সে কিছু জিজ্ঞেস করল না, না জল দিল, না বসতে বলল। গোবিন্দলাল চুপচাপ নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। তার পা খুব হালকা ছিল, যেন মেঝে থেকে ক্ষমা চাইছেন। নীরজ দেখল, আর প্রথমবার তার কাছে এই দৃশ্যটি অদ্ভুত লাগল। সে ড্রয়িং রুমে বসে বাবার ঘরের দিকে তাকাল। দরজা আধ খোলা ছিল। ভেতরে সেই শূন্যতা যা আগে কখনো তার চোখে পড়েনি। সে কবিতার দিকে তাকাল। কবিতা, সে বলল, বাবা আজ তহসিলের কাছে। সে থেমে গেল। শব্দ আর এগোল না। কবিতা তাকে কথা শেষ করতে দিল না। নীরজ, সে বলল, আপনি ক্লান্ত হবেন, আমি খাবার দিচ্ছি। এই বাক্যটি আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু আজ নীরজের কাছে এটি একটি দেয়ালের মতো মনে হল। সে তো খাবারের কথা বলেনি, সে বাবার কথা বলেছে। সে চুপ হয়ে গেল। সে বুঝতে শুরু করল যে বাড়ির ভেতরের নীরবতা কতটা কথা বলে, যদি কেউ শুনতে চায়। রাতের খাবার দেওয়া হল। গোবিন্দলাল নিজের ঘরেই রইলেন। নীরজ তাকে ডাকল, কিন্তু তিনি এলেন না। এটি প্রথমবার ঘটল। নীরজের ভেতরে কিছু একটা ওলটপালট হয়ে গেল। সে খাবার ছেড়ে সরাসরি বাবার ঘরে গেল। বাবা, সে বলল, আসুন একসাথে খাই। গোবিন্দলাল ধীরে ধীরে বললেন, তুই খেয়ে নে বাবা, আমার খিদে নেই। নীরজ জানত এটি খিদে নয়, অন্য কিছু। সে বাবার পাশে বসে থালাটি সেখানেই রাখল। আমিও এখানেই খাব। বাবা তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে গর্বও ছিল, আর এক ভয়ও, পাছে এই একসাথে বসা কোনো তুফানের শুরু না হয়ে যায়। তিনি সামান্য এক গ্রাস মুখে নিলেন। নীরজ দেখল বাবা খুব ধীরে খান, যেন প্রতিটি গ্রাসের আগে অনুমতি নিচ্ছেন। এই দৃশ্য নীরজের অন্তরে গেঁথে গেল। বাবা, সে আবার বলল, আপনি কিছু লুকাচ্ছেন। এটি অভিযোগ ছিল না, এটি ছিল অনুনয়। গোবিন্দলাল কিছু বললেন না। তার চোখ ভিজে এলো, কিন্তু অশ্রু ঝরল না। আমি তোর ঘর নষ্ট করতে চাই না, তিনি বললেন। এই একটি বাক্যই নীরজকে ভেতর থেকে ভেঙে দিল, কারণ এই বাক্যটিই বলছিল যে বাবা এই বাড়িকে নিজের মনে করছেন না। নীরজ বাইরে এলো। ড্রয়িং রুমে কবিতা বসেছিল। সে নীরজের মুখ দেখল। আজ সেই মুখটা আলাদা ছিল। তাতে অফিসারের শীতলতা ছিল না, তাতে একজন ছেলে ছিল যে নিজের বাড়িতেই কোনো সত্যের মুখোমুখি হতে চলেছে। কবিতা, নীরজ বলল, বাবা কেন বলছেন যে তিনি ঘর নষ্ট করতে চান না? কবিতা কিছু মুহূর্ত চুপ থেকে বলল, আপনি কথা বাড়াচ্ছেন। নীরজ প্রথমবার গলা চড়াল না, কিন্তু তার নীরবতা ছিল ভারী। আমি কথা বাড়াচ্ছি না, সে বলল, আমি শুধু বুঝতে চাইছি। কবিতা নজর সরিয়ে নিল।
এটাই ছিল সেই মুহূর্ত যখন নীরজ অনুভব করল সমস্যা অফিসের নয়, সমস্যা বাড়ির দেয়ালে লুকিয়ে আছে। আর যদি সে আজ চুপ থাকে তবে তার অফিসার হওয়াও তাকে ক্ষমা করবে না। রাত গভীর হল, বাড়ি ঘুমিয়ে পড়ল, কিন্তু নীরজ ঘুমাতে পারল না। সে ড্রয়িং রুমে বসে রইল। অন্ধকারে বাবার ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল আজ যদি সে সঠিক প্রশ্ন না করে তবে কাল তার বাবা আবার কোনো সিঁড়িতে গিয়ে বসবেন, আর তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। সে খুব ধীরে নিজেকেই বলল, কাল সত্যি সামনে আসবে। আর সেই মুহূর্তেই বাড়ির দেয়ালগুলো যেন শ্বাস বন্ধ করে নিল। সকালে যখন বাড়ি জাগল, সেই জেগে ওঠা কোনো নতুন শুরুর মতো ছিল না। সেটি ছিল এক ভারী নীরবতা যা সারা রাত ঘুমায়নি। রান্নাঘরে চায়ের জল চড়ল, কিন্তু ফোটার শব্দেও কোনো তাড়াহুড়ো ছিল না। কবিতা কাপ বের করল, দুটো রাখল, তারপর তৃতীয়টিতে হাত থমকে গেল। এই ছোট কাজটুকু তার ভেতরে এক অজানা ভয়ের মতো কাজ করল। আগে সে না ভেবেই এমন করত, আজ ভাবতে শুরু করেছে। নীরজ নিজের ঘর থেকে বাইরে এলো। তার চোখে ঘুম ছিল না। সে রান্নাঘরের দিকে তাকালো, তারপর বাবার ঘরের দিকে। দরজা বন্ধ ছিল। নীরজ কিছু বলল না। সে চুপচাপ ড্রয়িং রুমে বসে পড়ল। কবিতা চায়ের ট্রে পুরল, দুটো কাপ রাখল। নীরজ ট্রের দিকে তাকালো, তারপর তার চোখ কবিতার মুখের উপর স্থির হল। সে কিছু জিজ্ঞেস করল না, কিন্তু সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল। কবিতার আঙুলগুলো হালকা কেঁপে উঠল। সে ট্রে নিচে রেখে দিয়ে কিছু না বলে খুলে গেল। বাবার ঘর থেকে কোনো আওয়াজ এলো না। নীরজ উঠে দরজা কড়া নাড়ল। বাবা? ভেতর থেকে হালকা আওয়াজ এলো। নীরজ দরজা খুলল। গোবিন্দলাল বিছানার কোণে বসেছিলেন, জামাকাপড় পরিপাটি করে পরা, যেন কোথাও যাওয়ার প্রস্তুতি। নীরজের এটি দেখে অদ্ভুত লাগল। আপনি? সে জিজ্ঞেস করল। গোবিন্দলাল নিচে তাকালেন। আজ গ্রামে ফিরে যাব, তিনি বললেন। বাক্যটি খুব সাধারণ ছিল, কিন্তু তাতে বিদায় ছিল। নীরজ কিছু সময় চুপ থেকে বলল, আমি আজ অফিসে যাব না। এটি কোনো সিদ্ধান্ত ছিল না, এটি ছিল বাধ্যবাধকতা। গোবিন্দলাল অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। না, তিনি বললেন, তোর কাজ? নীরজ মাথা নাড়ল। আজ আমার কাজ এটাই। ড্রয়িং রুমে কবিতা দাঁড়িয়েছিল। সে দুজনের আওয়াজ শুনল। গ্রামে ফিরে যাব, এই বাক্যটি তার কানে আটকে গেল। সে প্রথমবার অনুভব করল যে পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে যাচ্ছে। সে ভেবেছিল বাবুজি কিছুদিন বাইরে থাকবেন, তারপর সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে। সে কখনো ভাবেনি যে বাইরে থাকাটা আসলে ঘর ছেড়ে চলে যাওয়া হয়ে যেতে পারে। নীরজ বাইরে এলো। সে কবিতার দিকে তাকালো। কবিতা? সে বলল, বাবা গ্রামে যাচ্ছেন। কবিতা তৎক্ষণাৎ বলল, ভালোই তো, ওখানে উনি শান্তি পাবেন। এই উত্তরটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, কিন্তু বলার পরই তার মনে হল এই বাক্যটি তারই ভেতরে বিচ্ছে। সে নীরজের চোখের দিকে তাকালো। সেখানে কোনো রাগ ছিল না, শুধু এক ক্লান্তি ছিল। আর সেই ক্লান্তিই কবিতাকে ভয় ধরাতে লাগল। শান্তি? নীরজ খুব ধীরে বলল। তবে কি এখানে উনি শান্তি পেলেন না? এটি প্রশ্ন ছিল, কিন্তু তাতে অভিযোগ ছিল না। কবিতা জবাব দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু আবার বন্ধ করে নিল। প্রথমবার তার কাছে কোনো যুক্তি ছিল না। সে সবসময় নিজেকে বলেছিল, আমি ভুল নই, আমি শুধু একটা ব্যবস্থা চাই। কিন্তু আজ ব্যবস্থা শব্দটি ফাঁপা লাগছিল। নীরজ বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কবিতা বসে পড়ল। তার মনে হল এবার কথা হবে। সে প্রস্তুত ছিল না, কিন্তু পালিয়েও যেতে পারছিল না। নীরজ আরও বলল, আপনি বাবুজির সাথে কেমনভাবে কথা বলতেন? প্রশ্নটি সরাসরি ছিল। কবিতা তৎক্ষণাৎ বলল, আমি কখনো ওনাকে মারধর করিনি। নীরজ মাথা নাড়ল। আমি মারের কথা বলিনি। এই বাক্যটি কবিতার ভেতরে কোথাও ভেঙে চুরমার হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। তার মনে পড়তে লাগল সেই কাপটি যা কখনো রাখা হতো না, সেই খাবার যা ঠান্ডা ফেলে রাখা হতো, সেই বাক্যটি বাড়িতে জায়গা কম পড়ছে। তার মনে হতো এগুলো খুব ছোট বিষয়, কিন্তু এখন সে অনুভব করছিল ছোট বিষয়গুলোই তো প্রতিদিন কাউকে ছোট করে তোলে। বাবার ঘর সামনেই ছিল, দরজা খোলা। কবিতা ভেতরে দেখল ওই ঘরটা সত্যিই খালি ছিল। এক কোণে রাখা পুরনো সিন্দুক, একটি চেয়ার, আর দেয়ালে টাঙানো নীরজের ছোটবেলার ছবি। কবিতার নজর ওই ছবিতে আটকে গেল। প্রথমবার সে ওই শিশুটিকে বাবার কোলে দেখল, আর নিজের ভেতরে কিছু একটা ধসে যেতে অনুভব করল। তার মনে হল যে মানুষটিকে সে বোঝা ভাবছিল, তিনি এই বাড়িটি তৈরি করেছেন, তিনি এই ছেলেটিকে দাঁড় করিয়েছেন। নীরজের কণ্ঠস্বর আবার এলো, কবিতা, বাবুজি কাল আমাকে বললেন, আমি তোর ঘর নষ্ট করতে চাই না। এই বাক্যটি কবিতার জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না।
তার ভেতরে হঠাৎ লজ্জার এক ঢেউ উঠল। সে কখনো ভাবেনি যে তার শব্দ কাউকে এই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে। সে কখনো নিজেকে অত্যাচারী মনে করেনি, কিন্তু আজ প্রথমবার সে অনুভব করল যে অত্যাচার সবসময় চড়া গলায় হয় না। কবিতার ঠোঁট কাঁপতে লাগল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ পাচ্ছিল না। সে উঠল এবং বাবার ঘরের দিকে গেল। গোবিন্দলাল তাকে দেখে চুপ করে রইলেন। কবিতা তার সামনে দাঁড়িয়ে রইল কিছু মুহূর্ত। তারপর সে খুব ধীরে বলল, বাবুজি। গলায় সেই পুরনো কঠোরতা ছিল না, তাতে এক ভয় ছিল, নিজেকে হারিয়ে ফেলার ভয়। আমার ভুল হয়ে গেছে। এটি শুধু ক্ষমা ছিল না, এটি ছিল স্বীকারোক্তি। গোবিন্দলাল ওপরের দিকে তাকালেন। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তিনি কিছু বললেন না, আর এই নীরবতাটি কবিতার জন্য সবচেয়ে ভারী ছিল। যদি তিনি বকাঝকা করতেন তবে হয়তো সে স্বস্তি পেত, কিন্তু এই নীরবতা তাকে আয়নার মতো দেখাচ্ছিল যে সে কি হয়ে গেছে। কবিতার চোখ ভরে এলো। সে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যদি আমি নরম হই তবে। সে থেমে গেল। সে বুঝতে পারছিল তার ভয় অন্য কারোর সম্মানের উপর ভারী হয়ে গিয়েছিল। নীরজ সেখানেই দাঁড়িয়েছিল। সে কিছু বলল না। আজ সে কোনো রায় শোনাতে চাইছিল না। আজ সে চাইছিল কবিতা নিজেই নিজের ভেতরের বিচারটা করুক। ঘরে এক দীর্ঘ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বাইরে রোদ ছড়াচ্ছিল। বাড়ির দেয়ালগুলো প্রথমবার এত শান্ত ছিল যেন ওরাও শুনছে। গোবিন্দলাল ধীরে ধীরে বললেন, আমি কোথাও যেতে চাইনি। এই বাক্যটি কবিতার হৃদয়ে গেঁথে গেল। সে মাথা নিচু করে নিল। সে প্রথমবার অনুভব করল ভুল হওয়া মানেই শেষ নয়। ভুল তখন হয় যখন তাকে সময় বোঝা না যায়। নীরজ ধীরে ধীরে বলল, বাবা, আপনি কোথাও যাচ্ছেন না। এটি আদেশ ছিল না, এটি আশ্বাস ছিল। কবিতাও মাথা নাড়ল, শব্দহীনভাবে। তার ভেতরে এখন এক নতুন অনুভূতির জন্ম হয়েছে। এই অনুভূতি যে সম্পর্ক ব্যবস্থা দিয়ে নয়, সম্মান দিয়ে চলে। আর সেই দিন সেই বাড়িতে প্রথমবার ভুল মাথা নত করল। হয়তো পুরোপুরি নয়, কিন্তু অন্তত এতটাই যে মানবতা ফিরে আসার পথ দেখা যাচ্ছিল। সেই দিন বাড়িতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হলো না, কোনো ঘোষণা হলো না, কোনো ক্ষমা শব্দ দিয়ে চাওয়া হলো না। কিন্তু কিছু সিদ্ধান্ত এমন হয় যা বলা ছাড়াই হয়ে যায়, আর জীবনের গতি পরিবর্তন করে দেয়। ভোরের রোদ ধীরে ধীরে উঠোনে নামছিল, আর সেই আলোতে গোবিন্দলাল শর্মা অনেক দিন পর প্রথমবার নিজের বাড়িকে দেখছিলেন, যেন বাড়িটি আবার তার নিজের মনে হচ্ছে। কবিতা রান্নাঘরে ছিল। সে আজ চায়ের 3টে কাপ বের করল, না থেমে, না ভেবে। যখন ট্রে তুলল তখন তার হাত হালকা কাঁপছিল। সে ড্রয়িং রুমে এলো, নীরজের সামনে ট্রে রাখল। তারপর কিছু না বলে বাবার ঘরের দিকে এগোল। দরজা খোলা ছিল। গোবিন্দলাল জানলার কাছে বসেছিলেন। কবিতা কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল। তারপর সে ট্রেটি টেবিলের ওপর রাখল এবং চায়ের কাপটি তার সামনে এগিয়ে দিল। তার আঙুলগুলো অনেকক্ষণ কাপ থেকে আলাদা হল না, যেন সে বলছিল, আমি এখানে আছি। গোবিন্দলাল চায়ের দিকে তাকালেন, তারপর কবিতার দিকে। তিনি কিছু বললেন না, কেবল কাপটি তুলে নিলেন। এই ছোট কাজটি কবিতার জন্য কোনো সম্মতির চেয়ে কম ছিল না। তার চোখ ভিজে এলো, কিন্তু সে তা মুছে নিল। সে জেনে গিয়েছিল যে ভুলের বোঝা শুধু কেঁদে হালকা হয় না, তাকে সংশোধন করে হালকা করতে হয়। নীরজ এই সব কিছু দূর থেকে দেখছিল। সে অনুভব করল যে আজ বাড়িতে আওয়াজ কম, কিন্তু অর্থ বেশি। সে প্রথমবার অনুভব করল যে তার অফিসার হওয়া এই বাড়িকে বাঁচাতে নয়, বরং নষ্ট করতে সাহায্য করতে পারত, যদি সে সময়ে ছেলে না হতো। সে মনে মনে ঠিক করল যে এখন সে বাড়িতে কেবল গভীর রাতে ফেরা অফিসার হয়ে থাকবে না, বরং একজন কথা শোনার মতো ছেলে হয়ে থাকবে। দুপুরের খাবারের সময় কবিতা গোবিন্দলালকে জিজ্ঞেস করল, ডাল পাতলা খাবেন না ঘন? প্রশ্নটি সাধারণ ছিল, কিন্তু তার ভেতর সম্মান ছিল। গোবিন্দলাল জবাব দিলেন, যেমন তোমার ঠিক মনে হয়। কবিতা হালকা হাসল, প্রথমবার কোনো কৃত্রিমতা ছাড়া। সে ডাল ঘনই বানাল, কারণ তার মনে পড়ে গিয়েছিল যে বাবুজি ওটাই পছন্দ করেন। এই স্মৃতি আগেও ছিল, শুধু কখনো জরুরি মনে হয়নি। বিকেলে কবিতা গোবিন্দলালের জামাকাপড় ধুয়ে দিল, যত্ন নিয়ে তার ঘর ঝাড় দিল। সিন্দুকটি সেই জায়গাতেই রাখল যেখানে আগে ছিল। সে কোনো ঘোষণা করল না যে এখন সব বদলে যাবে।
সে কেবল কাজ করল, যেমনটা প্রতিদিন তার করা উচিত ছিল। ভুল সংশোধনের এটাই সবচেয়ে খাঁটি উপায়। রাতে গোবিন্দলাল ড্রয়িং রুমে বসেছিলেন। নীরজ তার কাছে এসে বসল। দুজনেই অনেকক্ষণ চুপ করে রইল। তারপর গোবিন্দলাল বললেন, আজ ঘরটা ভালো লাগছে। নীরজ কিছু বলল না, তার চোখ ভরে এলো। সে বুঝতে পারল বাবা তাকে ক্ষমা করে দিয়েছেন, না চাইতেই, কোনো শর্ত ছাড়াই। কবিতা ঘরের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সে অনুভব করল যে বাড়িতে বয়স্ক মানুষ থাকা বোঝা নয়, যদি হৃদয়ে জায়গা থাকে। এই গল্প কোনো শাস্তিতে শেষ হয় না, এই গল্প কোনো জয়ের স্লোগানেও শেষ হয় না। এই গল্প সেখানে শেষ হয় যেখানে একজন পুত্রবধূর উপলব্ধি হয় যে তার ভুল হয়েছে, আর সে তার আচরণের মাধ্যমে সেই ভুল সংশোধন করে। কখনো কখনো মানবতা কাঁদে না, কখনো কখনো সে নিঃশব্দে ফিরে আসে। আর যখন সে ফিরে আসে, তখন বাড়ি আবার বাড়ি হয়ে ওঠে।